আমার সকল শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আবারও টার্গেট পয়েন্ট অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজ আমরা একটি নতুন অধ্যায় সেকেন্ড টার্মের আমাদের দেশ ভারত সে অধ্যায় থেকে আলোচনা করব বা জানবো। আমাদের দেশ ভারত যে অধ্যায়টা চলছে আমরা আজকে জানবো, সে আমাদের ভারত সম্পর্কে আমরা আজকে জানবো। এই যে আমাদের ভারত, এই ভারতের চারদিকে যদি আমি দেখতে যাই তাহলে কি কি রয়েছে অবস্থানগত সেগুলো আমরা জানবো। তারপরে ভারতের সব থেকে বড় রাজ্য, ছোট রাজ্য ইত্যাদি সম্পর্কে জানবো আমরা। তার আগে আমরা জেনে নেব ভারত হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বৃহত্তম গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র কথার অর্থ হলো যে দেশ জনগণ দ্বারা সরকার নির্বাচিত করে হয় যে দেশে, এবং ওই সরকার দেশ পরিচালনা করে, ওই দেশকে বলা হয় গণতান্ত্রিক দেশ। তো বিশ্বের মধ্যে সব থেকে বড় আর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হলো আমাদের এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ একদিকে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল অতীত, বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক, ভাষা, বিভিন্ন ধর্মের বা নানা ধর্মের বর্ণের সহাবস্থান মানুষের। তাছাড়া একদিকে আছে ভূপ্রাকৃতিকগত বৈপরীত্য আর সীমাহীন প্রাকৃতিক যে সম্পদ, এই প্রাকৃতিক সম্পদ ভারতকে বিশ্বের মধ্যে একটা অনন্য করে তুলেছে বা অগ্রগণ্য করে তুলেছে। এই ভারত যে আমাদের দেশ, এই ভারতের আমরা অবস্থান জেনে নেব। তো ভারত কোথায় অবস্থান করছে? ভারত এশিয়া মহাদেশে অবস্থিত করছে দক্ষিণ দিকে। ভারত এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থান করছে। এই ভারতের চারপাশে কি রয়েছে? তো ভারতের পশ্চিমে রয়েছে আরব সাগর। এই যে গোটা যেটা আছে হলো আরব সাগর, এই গোটা এলাকা হলো আরব সাগর। তাহলে ভারতের পশ্চিমে রয়েছে আরব সাগর, রয়েছে পাকিস্তান, তারপরে রয়েছে উত্তর পশ্চিমে আফগানিস্তান। তাহলে ভারতের পশ্চিমে পেলাম আরব সাগর, পাকিস্তান, আফগানিস্তান। দক্ষিণ দিকে রয়েছে একেবারে ভারত মহাসাগর আর শ্রীলঙ্কা, আর এদিকে রয়েছে মালদ্বীপ। পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, বাংলাদেশ, মায়ানমার। এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে মায়ানমার। উত্তরে চলে যায় কি দেখতে পাবো? তাহলে উত্তরে রয়েছে নেপাল, ভুটান আর চীন। চীন হলো ভারতের সব থেকে বৃহত্তম প্রতিবেশী দেশ, আর ভারতের সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ, যেটা ভারত মহাসাগরের মধ্যে অবস্থান করছে। তাহলে যে ভারতের অবস্থান আমরা জেনে গেলাম, অবস্থান কোন ভৌগোলিক অবস্থান সম্পর্কে জেনে গেছি। এবার জানবো এই ভারতের উত্তর আর দক্ষিণের। উত্তরের সবচেয়ে জায়গাটার নাম হচ্ছে, উত্তরতম বিন্দুর নাম হলো ইন্দিরাকল, আর দক্ষিণের মূল ভূখণ্ডের হচ্ছে কন্যাকুমারিকা। আরো যদি জলভাগের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতের মূল ভূখণ্ডের দৈর্ঘ্য হচ্ছে, উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে ৩২১৪ কিলোমিটার। কত বললাম? ৩২১৪ কিলোমিটার ভারতের উত্তর দক্ষিণে বিস্তার। তাহলে ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কত? এখান থেকে পূর্ব থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত গেছে, প্রান্ত পর্যন্ত। পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে ভারতের ২৯৩৩ কিলোমিটার। তাহলে ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার হলো ২৯৩৩ কিলোমিটার। এই যে ভারত যে দেশ, তার দক্ষিণ প্রান্তটা দেখলে আমরা দেখতে পাই একটা ত্রিভুজাকৃতি রয়েছে, অর্থাৎ ত্রিভুজাকৃতি দেখায়। তাহলে এই ত্রিভুজাকৃতির তিন দিকে জল, পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর আর দক্ষিণে ভারত মহাসাগর। যদি কোনো একটা ভূখণ্ডের তিন দিকে জল থাকে তাহলে ওই ধরনের ভূখণ্ডকে বলা হয় উপদ্বীপ। তো ভারত একটা উপদ্বীপীয় মহাদেশও বলা হয়। তো ভারতকে কেন মহাদেশ বলা হয় এটা পরে আলোচনা করছি।
এবার উপসাগর কাকে বলা হয়? যদি কোনো সাগরের তিন দিকে স্থলভাগ থাকে আর একদিকে জল থাকে তাকে তখন ওই ধরনের সাগরকে বলা হয় উপসাগর। তো বঙ্গোপসাগর হচ্ছে একটা উপসাগর, কারণ এদিকে স্থলভাগ, এদিকে স্থলভাগ, এদিকে একদিকে জল আছে, এই জন্যই বঙ্গোপসাগরকে বলা হয় উপসাগর। অর্থাৎ যে সাগরের তিন দিকে স্থলভাগ দ্বারা ঘেরা থাকে এবং একদিকে জল থাকে ওই ধরনের সাগরকে বলা হয় উপসাগর। তো ভারতের আমরা জেনে পেলাম সাগর, উপসাগর, ত্রিভুজাকৃতি ভারত। এই ভারতের বিশাল গুণ, বৈচিত্র্য উপদ্বীপ ভারত বলা হয়। তাহলে আমরা অক্ষাংশগত ভাবে ভারতের এদিকে প্রান্ত দিয়ে চলে গেছে, কাছাকাছি অংশ দিয়ে গেছে নিরক্ষরেখা। অক্ষাংশ অনুসারে ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। ভারতের মাঝখান দিয়ে আবার কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত লাভ করেছে। আবার 80 ডিগ্রি দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব গোলার্ধ আর পূর্ব পশ্চিমে ভাগ করেছে। তো গোলার্ধ অনুসারে, দ্রাঘিমা অনুসারে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে ভারতের অক্ষাংশগত বিস্তার হচ্ছে সর্বদক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে সর্ব উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, অক্ষাংশগত বিস্তার ভারতের। ভারতের দ্রাঘিমাগত বিস্তার হলো পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত ভারতের দ্রাঘিমাগত বিস্তার। তাহলে আমরা এগুলো জানতে পেরে গেছি। তাহলে ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করছে 80 ডিগ্রি দ্রাঘিমা রেখা, শর্ট মার্কে পড়তে পারে। তাহলে ভারতের মূল ভূখণ্ডের স্থলতম বিন্দু কি পেলাম? কন্যাকুমারিকা। আর জলভাগের মধ্যে আছে ইন্দিরা পয়েন্ট। এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ হচ্ছে বর্তমানে, আগে ছিল 29টা, 2019 সালের আগে পর্যন্ত যতক্ষণ জম্মু কাশ্মীরকে না কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়নি, তো ভারত বর্তমানে 28টা অঙ্গরাজ্য আর 9টা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত। তো ভারতের রাজ্যগুলো যে ভাগ করা হয়েছে, তো 1956 সালে ভারতের ভাগের প্রধান ভিত্তি ছিল ভাষা। আর ভারতের প্রথম ভাষা ভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। এই ভাষা ছাড়াও ভারতকে যে ভাগ করেছিল তা প্রশাসনিক দিক থেকেও ছিল, অর্থনৈতিক দিক থেকেও বিবেচনা করা হয়েছিল, আর সাংস্কৃতিক দিকেও গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে আমরা এক এক করে এবার জেনে নেব ভারতবর্ষের যে 28টা অঙ্গরাজ্য আর 9টা কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু কাশ্মীর, হিমাচল চলে গেছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, ছত্তিশগড়, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, আসাম, অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা ইত্যাদি হলো ভারতের রাজ্য। তো ভারতে কত ভাষা, রাজ্যগুলো যে বিভক্ত করছে তার মূল ভিত্তি ছিল ভাষা। আর ভারতের প্রথম ভাষা ভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। বর্তমানে ভারতে রাষ্ট্রীয় ভাষা বা সরকার স্বীকৃত ভাষা হলো 22টি, সংবিধান স্বীকৃত ভাষা হলো 22টি, যেমন হিন্দি, বাংলা, তেলেগু, মারাঠি, মালায়ালাম, কানাডা, উড়িয়া, পাঞ্জাবি, অসমিয়া, সাঁওতালি, নেপালি, মণিপুরি, উর্দু, গুজরাটি ইত্যাদি। ভারতের স্বীকৃত সংবিধান স্বীকৃত ভাষা হলো 22টি। কত? ভারতের সংবিধান স্বীকৃত ভাষা হলো 22টি। 22টি ভারতের সংবিধান স্বীকৃত ভাষা রয়েছে। ভারতের রাজধানীর নাম হলো নিউ দিল্লি। কি বললাম? নিউ দিল্লি হলো ভারতের রাজধানীর নাম। এবার এই যে ভারত, বিশাল যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে বেশ কিছু বৈশিষ্ট্য বা বৈচিত্র্য বা কোন রাজ্য বড়, কোন রাজ্যগুলো ছোট, সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তাহলে ভারতের যে 28টা অঙ্গরাজ্য, তার মধ্যে সবথেকে বড় রাজ্যটা হচ্ছে আয়তনের দিকে, সবথেকে বড় রাজ্যটার নাম হলো রাজস্থান। আর ভারতের সবথেকে ছোট রাজ্য হচ্ছে, জায়গাটা আছে গোয়া। তাহলে ভারতের সবথেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান আর সবথেকে ছোট রাজ্য হলো
গোয়া। এবার আমরা যেটা ভারতের আয়তন তাহলে কত, ভারতের আয়তন হচ্ছে 32,87,782 বর্গ কিলোমিটার। ভারতের আয়তন হলো 32,87,782 বর্গ কিলোমিটার ইত্যাদি হলো ভারতের আয়তন বর্গ কিলোমিটার। এবার মূল ভূখণ্ডের বিচার আমরা বলে গেছি, সবই জেনে গেছি। এবার এক এক করে আমরা ভারত পৃথিবীর মধ্যে যে দেশগুলো আছে আয়তনের দিক থেকে ভারত হলো সপ্তম, আর বিশ্বের সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। তাহলে ভারত হলো আয়তনের দিক থেকে পৃথিবীতে সপ্তম, আর সব থেকে বড় পৃথিবীতে দেশ হলো রাশিয়া। ভারতের আবার কিছু রাজ্য কেন্দ্রশাসিত যে অঞ্চল রয়েছিল, চণ্ডীগড় আছে, জম্মু আছে, লাদাখ, জম্মু কাশ্মীর আছে, লাদাখ রয়েছে, চণ্ডীগড় আছে, নিউ দিল্লি আছে, দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবথেকে ছোট হচ্ছে লাক্ষাদ্বীপপুঞ্জ, আর সবথেকে বড় হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে ভারতের লাক্ষাদ্বীপ হলো সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল, আর সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এর রাজধানীর নাম হলো পোর্ট ব্লেয়ার আন্দামানের, আর লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হলো কাভারত্তি। তো ভারতের সবথেকে বড় রাজ্য আয়তনে রাজস্থান, সবথেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। ভারতের শিক্ষার হার কত? 2011 সালে সেন্সাস অনুযায়ী ভারতের শিক্ষার হার হলো 74.04%। 74.04% হলো ভারতের 2011 সাল অনুযায়ী শিক্ষার হার, অর্থাৎ 100 জনের মধ্যে প্রায় 74 জন শিক্ষিত। ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য 2011 সাল অনুযায়ী বলা হচ্ছে কেরালা বা কেরল। এর শিক্ষার হার হচ্ছে 93.91%। ভারতের সবথেকে কম শিক্ষিত রাজ্য হচ্ছে বিহার, তার শিক্ষার হার হচ্ছে 63.82%। তাহলে ভারতের সবথেকে কম শিক্ষিত রাজ্য হলো বিহার, আর সবথেকে বেশি শিক্ষিত বা শিক্ষিতের হার বেশি হলো কেরালা। এবার জনসংখ্যার বিচারে ভারতের সবথেকে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। এখান থেকে যে গোটা দেখা যাচ্ছে এই জায়গাগুলো হচ্ছে গোটা হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের জনসংখ্যার বিচারে সবথেকে বড় রাজ্য হলো উত্তরপ্রদেশ, আর জনসংখ্যার বিচারে সবথেকে ছোট রাজ্য হলো সিকিম। সিকিম হলো জনসংখ্যা সবথেকে কম ভারতের, আর সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে। এবার জনঘনত্ব দিক থেকে ভারতের সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 1102 জন। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 1102 জন। আর ভারতের সবথেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ। প্রতি বর্গ কিলোমিটারে 17 জন লোক বসবাস করে থাকে। তাহলে ভারতের বৃহত্তম শহরের নাম হচ্ছে মুম্বাই। মহারাষ্ট্রে এই জায়গা আছে মুম্বাই, ভারতের বৃহত্তম শহর। এটা ভারতের অর্থনৈতিক শহর বলা হয়ে থাকে। এবার ভারতের লোক সংখ্যা ছিল 2011 সাল অনুযায়ী 121 কোটি। 2011 সাল অনুযায়ী ভারতের লোক সংখ্যা হচ্ছে 121 কোটি। মনে রাখবে, এগুলো সব পড়তে পারে সংক্ষেপে। তাহলে আমরা ক্ষুদ্র, বৃহত্তম রাজ্য ইত্যাদি জেনে গেছি। আবার আমরা একবার জেনে নেব ভারতের পশ্চিমে রয়েছে পাকিস্তান, উত্তর পশ্চিম দিকে আফগানিস্তান আর আরব সাগর, পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, বাংলাদেশ, মায়ানমার, আর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা, উত্তরে রয়েছে নেপাল, ভুটান, চীন। তো ভারতের সবথেকে প্রতিবেশী বড় দেশ বলেছি চীন, আর ভারতের সবথেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ আছে মালদ্বীপ। আর ভারতের যে কোন দেশ, ভারতের আন্তর্জাতিক সীমানার সাথে বাংলাদেশের সীমানাটা সবথেকে বেশি জড়িত রয়েছে। এবার ভারতকে বৈচিত্র্যপূর্ণ বা ভারতকে উপমহাদেশ বলা হয় কারণ কি? ভারতকে উপমহাদেশ বলা হয় 1 নম্বর কারণ হচ্ছে আয়তন বিশাল। বিশাল আয়তন।
ভারতের আয়তন বিশাল, খুবই বিশাল, সব থেকে মানে বড় বড় একটা মহাদেশের মতো আয়তন। এজন্য ভারতকে বলা হয় মহাদেশ, উপমহাদেশ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, ভারতে রয়েছে নবিল ভঙ্গিল পর্বত, হিমালয় পর্বতমালা। ভারতে রয়েছে নবিল ভঙ্গিল পর্বত, হিমালয় পর্বতমালা, আবার রয়েছে মালভূমি অঞ্চল, আবার রয়েছে প্রাচীন ক্ষয়জাত আরাবল্লী পর্বত। তাহলে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সমভূমি, আবার রয়েছে পলিগঠিত সমভূমি। এই সমভূমিগুলো রয়েছে, আবার লবণাক্ত মৃত্তিকা অঞ্চলও রয়েছে। তাহলে ভূপ্রকৃতিগত দিক থেকে, মৃত্তিকার দিক থেকে আবার ভারতে কি রয়েছে, থর মরুভূমি, রাজস্থানের থর মরুভূমি। তেমনি আবার রয়েছে শস্য শ্যামলে পরিপূর্ণ অঞ্চল। তাহলে ভূপ্রাকৃতিক মরুভূমিও দেখা যায়। জলবায়ুগত বৈচিত্র্য, ভারতের জলবায়ু প্রধানত মৌসুমী হলেও কেরল, দক্ষিণ এই জায়গাগুলোতে দেখা যায় নিরক্ষীয় জলবায়ু, আন্দামানের কিছু অংশ দেখা যায় বা উষ্ণ আর্দ্র জলবায়ু। আবার এই জায়গাগুলোতে দেখা যায় তুন্দ্রা জলবায়ু, উপরগুলোতে আবার নাতিশীতোষ্ণ সাভানা ইত্যাদি জলবায়ু ভারতে লক্ষ্য করা যায়। রাজস্থানে আবার দেখা যায় উষ্ণ মরু জলবায়ু। তাহলে জলবায়ুর দিক থেকে একটা মহাদেশে যে সমস্ত জলবায়ুগুলো থাকা দরকার, ভারতে প্রায় জলবায়ুগুলোকে 8 ভাগে, কারো কারো মতো আবার 9 ভাগ ইত্যাদি ভাগে ভাগ করা হয়ে থাকে। এবার সাংস্কৃতিক বৈচিত্র্য, বিভিন্ন ধরনের ভাষা, বাংলা, উর্দু, মারাঠি, গুজরাটি, তেলেগু, তামিল, তেলেগু, ওড়িয়া, অসমিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ইত্যাদি বিভিন্ন ধর্মের মানুষ, আচার আচরণ এরা প্রভৃতি সব একই জায়গায় বসবাস করে। অর্থাৎ ভাষা, বর্ণ, শূদ্র, ক্ষুদ্র, বৈশ্য ইত্যাদি বিভিন্ন বর্ণের মানুষগুলো ভারতবর্ষে বসবাস করে ইত্যাদি। আবার ঐক্যবোধ, সবাই একে বিবিধের মধ্যে মহান মিলন, অর্থাৎ বিভিন্ন ভাষা, কালচার, সংস্কৃতির মধ্যে ভারতবর্ষের মতো মিলন, ঐক্যবদ্ধ বিশ্বের কোনো জায়গায় বসবাস করে না। এই জন্য ভারতকে বলা হয় মহাদেশ। আবার বৈচিত্র্যপূর্ণ দেশও বলা হয় ভারতকে। ভৌগোলিক বৈচিত্র্য আমরা জানলাম, মৃত্তিকা ভূপ্রকৃতিগত ভাবে জানলাম, ভাষা সাংস্কৃতিক ভাবেও জেনে গেছি, জলবায়ুগত ভাবেও জেনে গেছি। আর যেটা জানার ব্যাপার আছে সেটা হচ্ছে মৃত্তিকাগত বৈচিত্র্য। ভারতবর্ষে রয়েছে আবার মরু মৃত্তিকা, ভারতবর্ষে দেখা যায় মরু মৃত্তিকা, আবার রয়েছে কৃষ্ণ মৃত্তিকা, গুজরাট, মহারাষ্ট্র এগুলোতে কৃষ্ণ মৃত্তিকা। এবার এগুলোতে রয়েছে পলি মৃত্তিকা, আবার এই জায়গাগুলো লবণাক্ত মৃত্তিকা ইত্যাদি, উপকূলীয় মৃত্তিকা, সবকিছু ভারতবর্ষে মৃত্তিকাগত, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা ইত্যাদি মৃত্তিকাগত বৈচিত্র্য ভারতবর্ষে লক্ষ্য করা যায়। আবার স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়, ক্রান্তীয়, নিরক্ষীয়, চিরহরিত বনভূমিও দেখা যায়, আবার মৌসুমী বনভূমিও দেখা যায়, আবার সরলবর্গীয় বনভূমিও দেখা যায়। বিভিন্ন ধরনের উদ্ভিদ, কাঁটা জাতীয় মরু উদ্ভিদও দেখা যায়, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদও দেখা যায় ইত্যাদির দিক থেকেও কিছু বৈচিত্র্যপূর্ণ। এজন্য ভারতকে একটা বৈচিত্র্যপূর্ণ মহাদেশ বলা হয়ে থাকে। থ্যাংক ইউ।